হচ্ছে কি প্রভার বিষের জুস মনে রাখবো। জুস তো হয় অমৃত, কিন্তু এখানে বিষ লেখা কেন? প্রভা যদি বিষ বানায় সে বিষটা সেই প্রভা যদি জুস বানায় সে যেটা বিষের জুস হবে, কারণ অপূর্ব জানা বিষয়টা কি প্রভার বিষের জুস। এটা মনে রাখবো কি তার সরকার কর্তৃক বাজেয়াপ্ত 5টি গ্রন্থের নাম কি? পদে কি প্রলয় শিখা, ভাঙার গান, বিষের বাসি, বিষ দিয়ে বিষের বাসি, জুস দিয়ে জুদে যুগবাণী, আর চ দিয়ে চন্দ্রবিন্দু। তার এই প্রলয় শিখা, ভাঙার গান, বিষের বাসি 3টা এবং চন্দ্রবিন্দু 4টা হচ্ছে কাব্যগ্রন্থ, আর একটি মাত্র কি রয়েছে এর মধ্যে? প্রবন্ধ গ্রন্থ, যুগবাণী। তাহলে পরীক্ষা যদি আসে তার বাজেয়াপ্ত গ্রন্থ প্রবন্ধ গ্রন্থ কোনটি হবে? যুগবাণী। তাহলে এর মধ্যে বাকি 4টা হচ্ছে কি কাব্য, একটি কি প্রবন্ধ গ্রন্থ। তার যদি বলে সরকার কর্তৃক বাজেয়াপ্ত তার কয়টি গ্রন্থ? 5টা। কীভাবে মনে রাখবো? প্রভার বিষের জুস, প্র দিয়ে কি প্রলয় শিখা, ভা দিয়ে ভাঙার গান, বিষ দিয়ে বিষের বাসি, জু দিয়ে কি যুগবাণী, আর চ দিয়ে কি চন্দ্রবিন্দু। আসসালামু আলাইকুম। প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। আজকে আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ, তার জীবনের কিছু অংশ, উপন্যাস এবং তার বাজেয়াপ্ত কিছু গ্রন্থ, নাটক, এগুলো দেখে নেব। 1926 সালে জুন মাসে বাংলাদেশে উনি প্রথম আসেন এবং 1972 সালে উনি বাংলাদেশে সপরিবারে ভারত সরকারের অনুমতিক্রমে পরিবার সহ তাকে আনা হয় 1972 সালে। আর 1926 সালে উনি প্রথম আসেন বাংলাদেশে এবং দ্বিতীয়বার এবং সে একবারে আসেন 1972 সালে। পরীক্ষা গুরুত্বপূর্ণ। এবার তার আমরা কিছু কাব্যগ্রন্থ দেখে নেব। কাব্যগ্রন্থগুলো খুব সহজ টেকনিকে, 20টি কাব্যগ্রন্থ দেখে ভয় পাওয়ার কিছু নেই, খুব সহজে আমরা বুঝে নেব। অগ্নিবীণা তার প্রথম কাব্যগ্রন্থ, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ও কি অগ্নিবীণা। সাম্যবাদী, সন্ধ্যা, এই দৈন্ত স দিয়ে মনে রাখবো কি এই পাঁচটা দৈন্ত স দিয়ে আছে, দৈন্ত স দিয়ে কীরকম? সাম্যবাদী, সন্ধ্যা, সর্বহারা, সিন্ধু হিন্দোল আর সঞ্চিতা এই একই নামে রবীন্দ্রনাথ ঠাকুর আছে সঞ্চয়িতা, সেই নাম হচ্ছে কি সঞ্চয়িতা। 1, 2, 3, 4 চারটি বর্ণ। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর কি বয়সে বড়, বয়োজ্যেষ্ঠ, তাই আমরা মনে রাখবো যে 4টা অক্ষর আছে কার? রবীন্দ্রনাথের সাথে, আর 3টা অক্ষর কার সাথে আছে? নজরুলের সাথে। এটা আমরা এভাবে মনে রাখবো। তবে চ দিয়ে আছে 5টা, তাই দৈন্ত স দিয়ে 5টা, চ দিয়ে 5টা, শুরু কি অ দিয়ে শুরু। তাহলে এই 5টা গেল। চিত্তনামা, চক্রবাক, চন্দ্রবিন্দু, দোলন চাপা, নতুন চাল। এবার আমরা ছ দিয়ে, চয়ের পরে কি ছ দিয়ে একটা, ছয়ের পরে কি হয়? ছয়ের পরে বর্গীয় জ, জিনজির, জ দিয়ে জিনজির, বর্গীয় জ ঝ দিয়ে ঝিঙে ফুল। তারপরে প দিয়ে, প থেকে শুরু করে আমরা প থেকে 2টা আছে প্রলয় শিখা, পুবের হাওয়া। ফ দিয়ে, প এর পর ফ দিয়ে ফণি মনসা, ফ এর পরে ব দিয়ে বিষের বাসি, ব এর পরে ভ দিয়ে ভাঙার গান, ভয়ের পরে ম দিয়ে কি মরুভাস্কর। সুন্দর মিল আছে কি 5টা দৈন্ত স দিয়ে, 5টা চ দিয়ে, তারপরে ছ, বর্গীয় ঝ, প, ফ, ব, ভ, ম। সুন্দরভাবে তার এগুলো দিয়ে আছে। আমরা কয়েকবার রিডিং পড়লে পারবো ইনশাল্লাহ। এই কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য কবিতা দেখে নেবে আমরা। অগ্নিবীণা কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা মোট 12টি কবিতা আছে। 12টি কবিতার মধ্যে খুব গুরুত্বপূর্ণ প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। দ্বিতীয় হচ্ছে কি বিদ্রোহী, যেটা 1921 সালে মুসলিম ভারত পত্রিকা প্রকাশিত হয়। 1921 সালে বিদ্রোহী কবিতাটি মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত হয়। দ্বিতীয় কবিতা অগ্নিবীণার দ্বিতীয় কবিতার নাম কি? বিদ্রোহী। যদি বলা হয় বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। যদি বলা হয় অগ্নিবীণা কাব্যগ্রন্থে কয়টি কবিতা ছিল? উত্তর হবে 12টি কবিতা ছিল। প্রথম কবিতা কি? প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। দ্বিতীয় কবিতা কি? বিদ্রোহী। এবং শেষ কবিতা কি? মরুভাস্কর। আরও কবিতা রয়েছে কামাল পাশা, আনোয়ার, রয়েছে রক্তম্ভারণী মা, তারপর রয়েছে কুরবানি, মহরম, সর্বশেষ মহরম। আমরা এগুলো বাকিগুলো না পড়লেও আমরা প্রথম, দ্বিতীয় এবং সর্বশেষ কবিতাগুলো পড়তে পারি। এবার আসে আমরা সাম্যবাদী নিয়ে। সাম্য শব্দের অর্থ কী? সাম্য মানে সমান, তার মানে এটা সমানের কথা বলছে, সমতার কথা বলছে। তাহলে আমরা নারীর অধিকার সমান নিয়ে কথা বলি না, মানুষের অধিকার নিয়ে সমতার কথা বলি না, বলি। তাহলে সাম্য মানে সমান। আমরা কিসের সমানের কথা বলি? সমান অধিকারের কথা বলি। কার? নারীর সমান অধিকারের কথা বলি, মানুষের সমান অধিকারের কথা বলি। তাহলে এই সাম্যবাদী কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য 2টি কবিতা কি? নারী ও মানুষ।
মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে কি পরীক্ষায় আসবে নারী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, আসবে মানুষ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, কী হবে সাম্যবাদী। সন্ধ্যা, সন্ধ্যা কাব্যগ্রন্থের তিনটি উল্লেখযোগ্য কবিতা রয়েছে। এটা এভাবে মনে রাখবো যে কবি কাজী নজরুল ইসলাম সন্ধ্যার দিকে এভাবে হেঁটে হেঁটে যাচ্ছিল, প্রতিনিয়ত তার জীবনে সবসময় এভাবে হেঁটেছে আর এভাবে হাঁটছে আর গান গাচ্ছে যে গাহি তাহাদের গান, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, এসব তিনি গান বলতে বলতে হাঁটছেন। জীবনের সবটুকু সময় তিনি এভাবে হেঁটেছেন, আমরা এভাবে মনে রাখবো। তাহলে কি জীবন বন্দনা, তাহলে কি বললাম এই সন্ধ্যা কবিতাটির কাব্যগ্রন্থের তিনটে উল্লেখযোগ্য কি, গাহি তাহাদের গান, গাহি তাহাদের গান, গাহি তাহাদের গান একটি, তবে চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, তারপরে কি বলছি, তবে জীবন বন্দনা, জীবন বন্দনা। তাহলে তিনটা কি, গাহি তাহাদের গান, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল আর জীবন বন্দনা। যে বলে গাহি তাহাদের গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের, সন্ধ্যা। যে বলে জীবন বন্দনা কোন কাব্যগ্রন্থের, সন্ধ্যা। যদি বলা হয় চল চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল কোন কাব্যগ্রন্থের, সন্ধ্যা। পরীক্ষায় বারবার আসে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম খুবই গুরুত্বপূর্ণ। আমরা সন্ধ্যা পর্যন্ত দেখলাম। সর্বহারা, যার সব কিছু হারিয়ে যায় তাকে সবার কাছে কি কৈফিয়ত দিতে হয়, তা যার সব কিছু হারিয়ে যাচ্ছে সবার কাছে কি হুঁশিয়ার সম্মুখীন হতে হয়। এটা এভাবে মনে রাখবো যে কান্ডারি হুঁশিয়ার, কান্ডারি হুঁশিয়ার, কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কোন কাব্যগ্রন্থের, কি সর্বহারা, যার সব কিছু হারিয়ে যায় তাকে সবাইকে হুঁশিয়ার দেয়। তারপর কি মনে রাখবো, আমার কৈফিয়ত, আমার কৈফিয়ত কবিতাটি কোন কাব্যগ্রন্থের, সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত। এবার আমরা আসি সিন্ধু হিন্দোল, যার কিছু থাকে না, সিন্ধু যার থাকে না তাকে বলা হয় দরিদ্র, সিন্ধু যার থাকে না তাকে বলা হয় দরিদ্র। তাহলে কি এই যে দারিদ্র পরীক্ষা আসে, দারিদ্র কবিতাটি কোন কাব্যগ্রন্থের, সিন্ধু হিন্দোল কাব্যগ্রন্থের। আর যার সিন্ধু থাকে সে কি রোম্যান্স করে বেড়ায়, খরচ করে তার রোম্যান্স করে বেড়ায়। তার মানে কি এই সিন্ধু হিন্দোল এই কাব্যগ্রন্থটি কোন, প্রেমের কাব্য, প্রেমের কাব্য। কীভাবে মনে রাখবো, সিন্ধু যার থাকে না সে হয় দরিদ্র, যার থাকে সে কী করে রোম্যান্স করে বেড়ায়, মানে প্রেমের কাব্য, প্রেম করে বেড়ায়। তারপরে কি সঞ্চিতা, সঞ্চিতা যার সঞ্চয় থাকে না, কার সঞ্চয় থাকে না, যে কুলি মজুর সে সঞ্চয় করতে পারে না, তার দিন আনে দিন খায়। তাহলে সঞ্চিতা কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা হচ্ছে কি, কুলি মজুর, কুলি মজুর। চিত্তনামা, চিত্তনামা হচ্ছে কুলি মজুর কবিতাটি কোন কাব্যগ্রন্থের, সঞ্চিতা কাব্যগ্রন্থের। চিত্তনামার কথা বলছি, চিত্তনামা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জীবন ভিত্তিক। চক্রবাক, এটা হচ্ছে প্রেমের কাব্য। চক্র, চক্র মানে কি, চক্র মানে চক্রাকার, চক্রবাক, আর বাক মানে সুপারি। হ্যাঁ, তো চক্রবাক হচ্ছে এই চক্রবাক মানে পিছনে পিছনে ঘোরা, যদি আমরা মনে করি এভাবে যে প্রেম করতে হলে প্রেমিককে প্রেমিকার মন জয় করার জন্য সবসময় কি সকাল বিকাল, সকাল বিকাল রাত, সকাল বিকাল রাত, এভাবে কি তার পিছনে ঘোরা লাগে, মানে চক্রাকার লাগে। এই জন্য কি চক্রবাকটা কী হবে, প্রেমের কাব্য। তাহলে প্রেমের কাব্য কী পেলাম, সিন্ধু হিন্দুর প্রেমের কাব্য, চক্রবাক প্রেমের কাব্য। চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু হচ্ছে হাসি ও ব্যঙ্গের কাব্য। কেমনভাবে এটা মনে রাখতে পারি আমরা, চন্দ্রবিন্দু মানে যে ছোট বাচ্চাদের মা যখন ইয়ে করে, ছোটো বাচ্চাদের মা যখন ঘুম পাড়ান তাকে বলে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। এটা চাঁদ কখন কি টিপ দিতে আসবে, তার সন্তানের কপালে আসবে না। এটা কি এমনি হাসি ও ব্যঙ্গের কাব্য আর কি। তো মনে রাখবো কি এই চন্দ্রবিন্দু কী হবে, হাসি ও ব্যঙ্গের রচনা, বা হাসি ও ব্যঙ্গের কাব্য কী হবে, চন্দ্রবিন্দু। কীভাবে মনে রাখবো, যে আয় আয় চাঁদ মামা টিপ দেওয়া, চাঁদ কখনো আসবে না, ব্যঙ্গ আর কি। হ্যাঁ, তাহলে দেখো এবার কি দোলন চাপা, দোলন চাপা নাম দেখি বোঝা এটা প্রেমের কাব্য, এটা হচ্ছে প্রেমের কাব্য। নতুন চাঁদ, এই কবির সর্বশেষ কাব্যগ্রন্থ হচ্ছে নতুন চাঁদ। এটা কীভাবে মনে রাখতে পারি, নতুন মানে সর্বশেষ, আপডেট। আমরা যদি বলি আপডেট মানে কি শেষ সংস্করণ, তার মানে কি এটা নতুন চাঁদ মনে রাখবো কী হবে, যে নতুন, তাই মনে রাখবো কি এটা সর্বশেষ কাব্যগ্রন্থ। তারপর ছায়ানট কাব্যগ্রন্থ। তারপর কি জিঞ্জিরের কি এক উল্লেখযোগ্য কবিতা হচ্ছে কি, এটা অগ্রপথিক, অগ্রপথিক আমরা মনে রাখবো। ঝিঙে ফুল এর উল্লেখযোগ্য কবিতা তেমন পরীক্ষায় আসে না, নেই। প্রলয় শিখা নাই, প্রবের হাওয়া নাই। ফণী মনসা, এই ফণী মনসা সব্যসাচী মনে রাখবো, সব্যসাচী, যার দুহাত সমানে চলে তাকে বলা হয় সব্যসাচী। এটা আমরা জানি, এটা এক কথায় প্রকাশের মধ্যে রয়েছে। ফণী মনসা, ফণী মনসা, সব্যসাচী। তাহলে সব্যসাচী এই কবিতাটি কোন কাব্যগ্রন্থের,
ফণী মনসা কাব্যগ্রন্থের। বিষের বাঁশি ভাঙার গান মরু ভাস্কর। এই মরু ভাস্কর পরীক্ষা আসে। মরু ভাস্কর, মরু কোথায় বেশি? সৌদি আরবে। সৌদি আরবের সর্বশিরোমণিকে, সারা বিশ্বের সেরা মানবকে, সারা বিশ্বের সর্বযুগের সেরা মানব হচ্ছে কি? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে মরু ভাস্কর এই কাব্যগ্রন্থটি কার জীবন ভিত্তিক? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবন ভিত্তিক রচনা। এবার আমরা দেখে নেব তার বাজেয়াপ্ত কিছু গ্রন্থ। তার কি বাজেয়াপ্ত? 2টা পর্বে আমরা এই ক্লাসটি করব। আজকে প্রথম পর্ব। অবশ্যই তোমরা আমার সাথে থাকবা ইনশাল্লাহ। কোনো কিছু মুখস্থ করা লাগবে না, শুধু মনোযোগ সহকারে ক্লাসটি করলেই হবে। কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে 1899 সালে জন্মগ্রহণ করেন। নজরুল 99, মনে থাকবে। কাজী নজরুল ইসলাম আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন 1899 সালের 24শে মে জন্মগ্রহণ করেন। এবং বাংলায় যদি তারিখটা বাংলায়ও আসে 1306 হবে। 1306 বঙ্গাব্দে 11ই জ্যৈষ্ঠ 1306। আমরা একটি কথা বলতে পারি যে ইংরেজি যে কোনো সালের সাথে যদি আমরা 593 বিয়োগ করি তাহলে বাংলা সালটা পাওয়া যাবে। তাহলে আমাদের যে কোনো একটা মনে থাকলেই হবে। 1899 মনে থাকলে বাংলা সালটা মুখস্থ করার দরকার নেই। 1899 কীভাবে মনে রাখবো? নজরুল 99। 1899 সালে আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে 24শে মে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন। ইনি 1914 সালে ময়মনসিংহ 30 সালের দরিরামপুর হাই স্কুলে দরিরামপুর হাই স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি হন। কি বললাম? নজরুল 1914 সালে বয়স কত? 15 বছর বয়সে। তার মানে ওনার জন্মসাল 1899 হওয়ার কারণে যে সাল হবে সেই সালের থেকে 1 বছর বেশি তার জন্ম, তার মানে বছর হবে, বয়স হবে। তাহলে 1914 সালে তার বয়স হবে 15 বছর। তাহলে 15 বছর বয়সে 1914 সালে ময়মনসিংহের দরিরামপুর হাই স্কুলে উনি কি 7ম শ্রেণীতে ভর্তি হন। তার পিতার নাম ছিল, আমরা এটা ফজা দিয়ে মনে রাখতে পারি, ফতে হচ্ছে কাজী ফকির আহমেদ, মায়ের নাম হচ্ছে জাহেদা খাতুন, আর পিতার নাম হচ্ছে কি? কাজী ফকির আহমেদ। ফজা দিয়ে আমরা মনে রাখতে পারি। তারপর বলছিলাম কাজী নজরুল ইসলাম 1917 সালে সেনাবাহিনীতে যোগ দেন। সেনাবাহিনী আমরা জানি ম্যাক্সিমাম 18 বছর বয়সে আমরা সেনাবাহিনীতে যোগদান করি। তাহলে এই সময় বয়স ছিল কত? 18 বছর বয়স। তাহলে দেখ 1917 সাল, তার বয়স হবে 18 বছর। আগেই বলেছি যে সাল হবে, সাল থেকে 1 বছর বেশি তার হবে বয়স। তাহলে 18 বছর বয়সে 1917 সালে সেনাবাহিনীতে যোগদান করেন। কি? 49 বেঙ্গল রেজিমেন্টে উনি যোগদান করেন সেনাবাহিনীতে। কত সালে? 1917 সালে। এবার 1920 সালে তিনি এই সেনাবাহিনী থেকে কী করেন? সেনাবাহিনীর জীবন ত্যাগ করেন, কোনো কিন্তু চলে আসেন। উনি সৈনিক কবি ছিলেন, যেহেতু উনি সেনাবাহিনী মানে সৈনিক পদে নিযুক্ত ছিলেন, পরে হাবিলদার হয়েছিলেন। উনি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যদি বলা হয় কোন কবি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে? কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, ওনার এই মিশনে ইরাকে যাওয়ার কথা ছিল, 49 বেঙ্গল রেজিমেন্ট ইরাকে যাওয়ার কথা ছিল, কিন্তু উনি আর যাননি, সেখান থেকে চলে আসেন। সেনাবাহিনীর জীবন ত্যাগ করে 1920 সালে কমরেড মুজাফফর এর সাথে যুগ্ম সম্পাদনায় উনি নবযুগ পত্রিকাটি সান্ধ্য পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। এই সান্ধ্য পত্রিকার প্রতিষ্ঠাকালীন সম্পাদককে আপনারা কমেন্টে জানাবেন যদি জানা থাকে। সান্ধ্য পত্রিকার প্রতিষ্ঠাকালীন সম্পাদককে, এটা আপনারা কমেন্টে জানাবেন। ওনার উল্লেখযোগ্য কিছু ঘোষণা দেখবো আমরা সাথে সাথে। 1942 সালে উনি
যে পিক্স ডিজিজ নামে একটি মস্তিষ্ক ব্যাধিতে আক্রান্ত হন এবং উনি বাক শক্তি হারান, ওনার বাক শক্তি হারান 1942 সালে। আচ্ছা 1942 সালে কত বছর বয়স? অবশ্যই আমরা বলতে পারছি 43 বছর বয়সে। 43-এ তোতলাই, এটা মনে রাখতে হবে না? তাহলে কি বাক শক্তি মানে কথা বলার ক্ষমতা, যার কথা বলার ক্ষমতা কি সমস্যা থাকতে সে তোতলাই, 43-এ তোতলাই। তাহলে 43 বছর বয়সে 1942 সালে তিনি পিক্স ডিজিজ মস্তিষ্ক ব্যাধির একটি রোগে আক্রান্ত হন এবং তার বাক শক্তি হারান, এটা আমরা মনে রাখবো। আমরা আরও কিছু সাল দেখব তার জীবনের সাথে। 1945 সাল দেখব, 1960, 1969, 1974 এবং 1976, এই কটা গুরুত্বপূর্ণ সাল, এগুলো পরীক্ষায় আসে। 1945 সালে জগত্তারিণী, এই জগত্তারিণী পদবিতে ভূষিত করেন হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী উপাধি দেন এবং 1960 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধি দেয়। পদ্মভূষণ উপাধি দেয় ভারত সরকার 1960 সালে। কি বলছে আরেকবার? 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী উপাধি দেয়। 1960 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধি দেয় এবং 1969 সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট উপাধি পান, ডিগ্রি পান। ডিলিট মানে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি পান 1969 সালে কি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে। 1974 সালে দুটা ঘটনা আমরা মনে রাখবো। 1974 সালে কি ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা 5 অক্সফোর্ড বলা হয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয় কবি কাজী নজরুল ইসলামকে ডিএল ডিগ্রি প্রদান করে। ডিএল ডিগ্রি মানে ডিলিট ডিগ্রি প্রদান করে, ডক্টর অফ লিটারেচার এই ডিগ্রি প্রদান করে কে? ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়, তাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে যখন ডিএল ডিগ্রি দিল, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিএল ডিগ্রি দেওয়ার পরেই জাতীয় কবি মর্যাদা দেওয়া হয়। এক সংবর্ধনায় 1974 সালে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় কাজী নজরুল ইসলাম। 1974 সালে কাজী নজরুল থেকে দুটা ঘটনা মনে রাখবো, যে 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিলিট ডিগ্রি দেয় এবং 1974 সালে তাকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। এবং 76-এর 3টা ঘটনা মনে রাখবো। 76-এর 3টা ঘটনা কি? 76-এ ওনার মৃত্যু সাল, 76 মৃত্যু সাল। 76 উনি 21 পদক পান এবং নাগরিকত্ব পান। তাহলে 76-এ কি? 76-এর 3টা ঘটনা, মৃত্যু সাল, 21 পদক, নাগরিকত্ব। 76-এর মৃত্যু সাল বলতে 1976 সালে 29 আগস্ট উনি মৃত্যুবরণ করেন এবং এটা আগস্ট মাসে মৃত্যুবরণ করেন, কিন্তু এবং জানুয়ারি মাসে তাকে নাগরিকত্ব দেওয়া হয়। নাগরিকত্ব কথা বলছি 1976 সালে জানুয়ারি মাসে তিনি নাগরিকত্ব পান এবং 1976 সালে 29 আগস্ট উনি মৃত্যুবরণ করেন। 76-এ ছিল না মনে রাখতে পারি, 99-এ জন্ম মানে 1899 নজরুল এবং 76-এ ছিল না, এটা আমরা মনে রাখতে পারি। এটার বাংলা সালও পরীক্ষা আসে। মৃত্যু সাল কি? 1976, মৃত্যু সাল বাংলা হবে 1383। এটা আমরা বললাম যে 593 বিয়োগ করলে বাংলা সালটা আমরা পাবো। ইংরেজি সালের সাথে 593 বিয়োগ করলে বাংলা সাল পাওয়া যাবে। আর এটা ছিল কি? 12ই ভাদ্র, 11ই জ্যৈষ্ঠ জন্ম এবং 12ই ভাদ্র মৃত্যু। কি সুন্দর মিল, 11 আর 12 মিল রয়েছে, সুন্দর মিল রয়েছে। আমরা এটা বাংলা সাল এবং ইংরেজি সাল অন্য কবির না পড়লেও আমরা কবি কাজী নজরুল ইসলামের জন্ম মৃত্যু, বাংলা সাল, ইংরেজি সাল, তারিখ সব মনে রাখবো। এগুলো পরীক্ষা আসে। এবং আরেকটি প্রশ্ন বারবার পরীক্ষা আসে, তিনি কতবার বাংলাদেশে এসেছিলেন? তিনি প্রথম কখন বাংলাদেশে আসেন? খুব গুরুত্বপূর্ণ। উনি 1926 সালে পর্যন্ত শেষ করলাম। আগামী ক্লাসে আমরা উপন্যাস, নাটক, গল্প গ্রন্থ এবং প্রবন্ধ গ্রন্থসমূহ পড়ব ইনশাআল্লাহ। এটা পর্ব 1। আমরা রিসেন্টলি আগামী 2-1 দিনের মধ্যেই অবশ্যই পর্ব 2 নিয়ে এসে কাজী নজরুল ইসলামের পুরো প্যাকেজটা শেষ করবে ইনশাআল্লাহ। আজকের মতো এ পর্যন্তই। তোমরা আমাকে সাপোর্ট করবা, যদি ভালো লেগে থাকে ক্লাসটি অবশ্যই সাপোর্ট করবা, শেয়ার করবা, কমেন্ট করবা এবং বন্ধুদের মেনশন করে ছড়িয়ে দেবা। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায়।